একদিকে বাজেট কাটছাট করা হচ্ছে, আবার অন্যদিকে দেখা যাচ্ছে আগামী অর্থ বছরে বাজেট বাড়ানো হচ্ছে। তো এ ব্যাপারে আপনার মন্তব্য কি? ধন্যবাদ। বাজেট কাটছাট করা হচ্ছে অপ্রয়োজনীয় ব্যয় কিংবা রাজনৈতিক ধরনের উদ্দেশ্য অভিমুখী অনেক প্রকল্পের রেশনালাইজেশন, এইসব কারণে কাটছাট হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে আমার অর্থনীতিকে তো অগ্রগতিতে রাখতে হবে, কারণ আমাদের যা জিডিপির অ্যাবাউট 25% পর্যন্ত আমাদের বাজেটের আকার হওয়ার সুযোগ ছিল সবসময়। তবে সেটা গুণগত মানসম্পন্ন অগ্রগতি হওয়ার কথা ছিল। কিন্তু দেখা গেছে যে অতীতে বাজেটের আকার বাড়ানো হয়েছে আস্তে আস্তে, 17-18 জিডিপির বা এইভাবে গেছে। তারপরেও ওটাও নিচেই ছিল, তারপরেও কিন্তু সেই ব্যয়টা এটা ঠিক জিডিপিতে অবদান রাখার মতন বা সকলের আয় উন্নতির ব্যবস্থা করার মতন বৃদ্ধি ছিল না, যার জন্য উচ্চ অভিলাষী বলা হতো। এখন যেটা হবে সেটা হচ্ছে আমাকে উচ্চ অভিলাষী না, আমাকে বাস্তবভিত্তিক বাজেট তৈরি করতে হবে এবং আমার ইকোনমির যে গতি আছে, যে অবস্থান আছে, সেটাকে ধরে রাখার জন্যও আমার বাজেট বড় লাগবে। কারণ আমি অলরেডি বিভিন্ন খাত ক্ষেত্র সব খুলে ফেলেছি, প্রত্যাশা সকলে যে ফেলেছি। যেমনটি কিছুক্ষণ আগে একজন আলোচক বললেন আর কি, যে কর্মসংস্থান সৃষ্টিটা হবে একটা প্রথম কাজ বিনিয়োগ। তার জন্য প্রাইভেট সেক্টরে বিনিয়োগ বাড়াতে হবে। এই বাড়ানো বৈষম্য বিরোধী আন্দোলনের তো প্রথম এজেন্ডাই তো ওইটাই ছিল, যে চাকরি পাওয়া বা কর্মসংস্থান হওয়া। কারণ আমরা একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্টের মধ্যে আমরা আছি। যদি আমরা এখানে আমাদের এই ডেমোগ্রাফিক যে ডিভিডেন্ডের মধ্যে আমরা আছি, এদেরকে যদি কর্মসংস্থান না করতে পারি এবং এই কর্মসংস্থানের সাথে যদি ব্যক্তিগত বিনিয়োগ মানে বেসরকারি বিনিয়োগ যদি না বাড়ে, শুধু সরকারি বিনিয়োগ বাড়ালে তো হবে না। তো সেইটা বাড়ানোর জন্যই আমার বাজেট ওই জন্যই বড় হবে, স্বাভাবিকভাবে ধারাবাহিকভাবে হবে। পার্থক্য হবে এটা রাজনৈতিক উচ্চাভিলাষী হবে না, এটা হবে গুণগত মানসম্পন্ন, অর্থাৎ কর্মসংস্থান সৃষ্টি এবং বেসরকারি বিনিয়োগের পরিবেশ সৃষ্টি, বেসরকারি বিনিয়োগকে ফ্যাসিলিটেট করার সৃষ্টির কারণ থেকেই কিন্তু এটা হবে, সেটা করতে হবে। যার জন্য আপনি দেখবেন যে এডিপিতেও কিন্তু এডিপি কাটছাট করা হচ্ছে যেটা অপ্রয়োজনীয়, যেটা দরকার নেই। তো ওইগুলো বাদ দিলেই কিন্তু ওখানে একটা স্পেস তৈরি হবে। আমাকে অন্য কাজে যেখানে লাগানো হয়নি আগে, যেখানে আমার করা হয়নি, যেটা আমার অর্থনীতি আমার জিডিপি গ্রোথে অবদান রাখতে পারতো, সেই সব জায়গাগুলোতে করা হয়নি বলে এই অসামঞ্জস্যতা হয়েছিল। এখন এইটাই করতে হবে, খুব বেশি বেশি প্রকল্প নেওয়া হবে এবং যেটার ওই লক্ষ্য ওইটাই আবার বলছি, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনীতি গতিশীল করা সৃষ্টি, অর্থনীতিতে দক্ষতা কি বলে সুশাসন এবং এই অন্যায় অনিয়ম আর কি মানে আত্মপাচার বা ইত্যাদি। আচ্ছা স্যার, এখানে দেখা যাচ্ছে যে চলতি অর্থ বছরে রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা সেটা কিন্তু অনেকটাই কম। তো এই পরিস্থিতি আসলে কেমন হতে পারে? এই পরিস্থিতিতে না, এটা হচ্ছে রাজস্ব লক্ষ্যমাত্রা কমের কারণ হচ্ছে আদায় করা হচ্ছে না বা হয়নি। হ্যাঁ, প্রচুর দেওয়া হয়েছে, কি বলে রেয়াত দেওয়া হয়ে গেছে। তারপরে একজনের কাছে এখন দেখা যাচ্ছে 18,000 কোটি টাকা, 15,000 কোটি টাকা ভ্যাট পাও না। তাহলে এগুলো নেওয়া হয়নি, করা হয়নি, এগুলো করতে হবে। এগুলো করলে এই মুহূর্তে কাল পরশুই হয়তো আমার রেভিনিউ শুট আপ করবে না, কিন্তু আমি যদি ব্যবস্থাগুলো ঠিকমতো নেই, তাহলে আমার কিন্তু এই রাজস্বর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়াটাই সম্ভব এবং উচিত। 2007-08 সালে আমরা আমাদের লক্ষ্যমাত্রার চাইতে আমরা 10,000 কোটি টাকা আরও বেশি অর্জন করেছিলাম, কারণ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছিল। সেই ব্যবস্থাগুলোর নেওয়া গেলে আমি মনে করি এই রাজস্ব আহরণের যে সীমারেখা মানে যে নিম্নগামীতে এটা থাকবে না। আচ্ছা স্যার, কিছুক্ষণ আগে বলছিলেন যে কর্মসংস্থান বাড়ানো হবে, কিন্তু দেখা যাচ্ছে যে উন্নয়নমূলক মানে কর্মকাণ্ডে এই বাজেটে দেখা যাচ্ছে যে কর্মসূচিতে কাটছাট করা হচ্ছে। তো এই পরিস্থিতিতে আসলে উন্নয়নমূলক কর্মকাণ্ড বা কর্মসংস্থান কিভাবে সৃষ্টি হবে? আচ্ছা, আপনি আপনার প্রশ্নের ভিতরেই কিন্তু এর উত্তর আছে। উন্নয়নমূলক কর্মকাণ্ড কাটছাট করা হচ্ছে কোনটা? যেটাতে কর্মসংস্থান নাই, যেটা শুধু 25 টাকা জিনিসে 75 টাকা দেখিয়ে যে উন্নয়ন প্রকল্প, সেই প্রকল্পটা কাটিয়ে 25 টাকাতেই আনা হচ্ছে। এনে ওখানে এটা যাতে গুণগত মানসম্পন্ন প্রকল্প হয়। গুণগত মানসম্পন্ন মানে কি? কর্মসংস্থান সৃষ্টি করে, জিনিসটাকে সকলের ব্যবহারের উপায় সৃষ্টি করে, জবাবদিহিতা সৃষ্টি করে। সেটার জন্যই এই কাটছাট করাতে
ওইটার দিকে যদি আমি ধাবিত হতে পারি, হতে হবে, এটা হলেই তখন এই উন্নয়ন প্রকল্প এটা বাড়বে, আমার জিডিপির রেশিও ঠিক থাকবে। স্যার, এই যে বড় বাজেটে এটা দেখা যায় রাজস্ব আদায়টাও কঠিন হয়ে পড়ে, আর এনবিআর দেখা যায় কি কি লক্ষ্যমাত্রা অর্জন কিংবা কোন কোন লক্ষ্যমাত্রা ইয়ে করবে আর কি নতুনভাবে ভ্যাট আদায়ের ক্ষেত্রে আপনার মনে হয়? না, এইটা বিষয়টা একটু বোঝার দরকার। মনে করা হচ্ছে যে, বা মনে হচ্ছে অনেকের যে এই ভ্যাট শুল্ক এগুলো বাড়িয়ে বোধহয় আমার রেভিনিউ বেশি বাড়ানোর উদ্দেশ্য হয়েছে। না, নিশ্চয়ই তারা ব্যাখ্যা করবেন এটা বিষয়টা ওটা না। এটা হচ্ছে যে আমার যেখানে ফাঁকি হয়ে গেছে সেখানে টাইট দেওয়া, ঠিক মতন করে আমাকে ওই টাকাটাই এনে, যে বললাম কিছুক্ষণ আগে 15,000 কোটি টাকা একজন কাছে ভ্যাট পাওনা হয়ে গেছে। ভ্যাট পাওনা হলো কেন? এবং আপনি ওটা আনবেন, ওই ভ্যাট 15,000 কোটি টাকা আনলে তো আপনার এখন কিছুই বাড়াতে হয় না। এইটা বাড়িয়ে ওইটাকে কাভার দেওয়ার ইচ্ছাটা এটা নিশ্চয়ই না, এবং এটা নিশ্চয়ই না, এবং এটা যদি তাই হয় তাহলে এটা ডিজাস্টার হবে। কথা হচ্ছে যে আমি ফাঁকি ঝুঁকিকে ঠেকাবো, শুল্ক রেয়াত যেটা যা বেশি দিয়েছি সেগুলোকে আমি দেখব, আমি করের আওতা বাড়াবো। করের আওতা বাড়ানো একটা অন্যান্য কাজ। এখনও কেন আমার নির্ধারিত লোক শুধুই কর দিচ্ছে আর অন্য লোকেরা কর না দিয়ে ঘুরে বেড়াচ্ছে, সমাজ তাদেরকে কেন অ্যাকসেপ্ট করছে? এই সমাজের অ্যাকসেপ্ট করার ব্যাপার আমি অর্থাৎ বলতে চাচ্ছি এনবিআর এর একার পক্ষে সম্ভব না। ওই কে কী করছে, সমাজ থেকেও একটা দাবি উঠতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের থেকেও ওই দাবিটাই উঠছে যে বৈষম্য কেন হয়েছে, হু হ্যাজ ক্রিয়েটেড দ্য বৈষম্য। সেই বৈষম্যকে চিহ্নিত করে সেখান থেকে ওইটাকে এনে রেশনালাইজ করে সকলকে সমানভাবে করতে পারলেই তখন কিন্তু এই 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 প্রশ্ন বা এই সংশয়, এই সন্দেহ। স্যার, আরেকটু যদি স্পেসিফাই করে বলতে চাই যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে এনবিআর এর কি কি সংস্কার দরকার আর কি কি পদক্ষেপ নিতে পারে বলে আপনার মনে হয়? এনবিআর স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিতে পারে এবং এই ব্যাপারে করার জন্যেই সরকারকে সুপারিশ বা করার জন্যই এনবিআরের জন্য একটা সংস্কার কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি আমরা পর্যায়ক্রমে আমরা রিপোর্ট দিচ্ছি, সেখানে এই ব্যাপারগুলোই থাকবে বা আছে। হ্যাঁ, যে কোথায় কোথায় তার লুপহোলস আছে। যেমন একটা উদাহরণস্বরূপ বলা যায়, অনলাইনটা কেন দেরি হচ্ছে। অনলাইনিংটা তো তাড়াতাড়ি দ্রুত করতে হবে। অনলাইন করলেই এখানে অনেকটা স্বচ্ছতা চলে আসবে, জবাবদিহিতা চলে আসবে, কাজে গতি ফিরবে, হবে। এখন এই অনলাইন করবার ব্যাপারে কারুর অনাগ্রহ থাকতে পারে। হ্যাঁ, যারা চান না যে এই জিনিসটা এত স্পষ্ট হোক, সহজ হোক, হোক, হতে পারে। এটা দুই পক্ষই, অনেকেই চান না। যিনি মনে করেন যে ওনাকেই শুধু চাপ দিলে ধরলে আমি ওনার ওখান থেকে 15,000 কোটি টাকার ফাঁকি দিতে পারবো, তাহলে এখন ওই পাওয়ারটা যদি মেশিনের কাছে চলে যায়, হ্যাঁ, যে মেশিন এটা ধরবে বা করবে, তখন তো আর আমার ওই যে ম্যানিপুলেশন, হ্যাঁ, ওর পক্ষে এর পক্ষে দুটোই সম্ভব হবে না। এই জন্যেই কিন্তু অনেকেরই, আমি আবার বলছি কোট আনকোট, অনেকেরই বলছি এই ব্যাপারে অনাগ্রহ থাকতে পারে। সেই অনাগ্রহের দুর্ভেদ্য দেয়াল ভাঙতে হবে, ভেঙে সংস্কার করে অনলাইনটাকে দ্রুত করতে হবে। এইরকম ধরনের পদক্ষেপ সুপারিশ কমিটি দিবে বা দিচ্ছে এবং সরকার সেভাবে দিচ্ছে। আমরা কিন্তু আসলে একটা খেয়াল করতে হবে, আমরা একটা ক্রান্তিকালে আমরা প্রচুর অন্যায় অনিয়ম করে একটা জায়গায় পৌঁছে গেছি। সেখান থেকে আমি উত্তরণ ঘটাতে চাই। তা চাইতে গেলে আমাকে কিছু অপারেশনে যেতে হবে, আমার সার্জারি লাগতে পারে। সেই সার্জারির পথে ওই এনবিআরের কিছু স্বল্পমেয়াদী পদক্ষেপ আছে, যে তার সার্জারিতে যেতে হবে, তাকে তার কাজ কোথায় কি ফাঁকি ঝুঁকি হচ্ছে, কেন হয়েছে, কার এতে হয়েছে, সেগুলো তার দেখতে হবে। মধ্যমেয়াদী হচ্ছে এই যে পদ্ধতি, অনলাইন এইসব সিস্টেমগুলোকে যতটা সহজ সরলীকরণ করা যায়, মানুষ যাতে কর দিতে যাতে উদ্বুদ্ধ হয়, তাকে বাধ্য করা যায়। তৃতীয়ত হচ্ছে এমন একটা পদ্ধতি পরিবেশ সৃষ্টি করতে হবে যে পুরো সমাজ, পুরো অর্থনীতি একটা প্রেশার ক্রিয়েট করবে। আমি একবার খুব সহজভাবে বলি, আমি যদি বলিও দেই সমাজে, আপনি কর না দিলে আপনার সাথে আমি ছেলে মেয়ে বিয়ে দেবো না, কথার কথা বলছি আর কি। মানে এইরকম ধরনের একটা সামাজিক সৃষ্টি হতে হবে। হ্যাঁ, আমি পুলিশকে বললাম কেউ সরাসরি সিগারেট খাইলে তুমি 300 টাকা জরিমানা করবা। এখন পুলিশ নিজেই খায় সবার সামনে, তাহলে তো এটা সামাজিক বা এনফোর্সমেন্ট হলো না। এনফোর্সমেন্ট করতে হবে। সেই এনফোর্সমেন্ট করতে গেলে কখনো কখনো খুব বেদনাদায়ক হবে ওর জন্যই, যে ফাঁকি দিচ্ছে তার জন্য। আর ওইটা প্রশান্তিপ্রদায়ক হবে যে কর দিয়েই যাচ্ছে, যত বেশি হলে তার কাছেই চাওয়া হচ্ছে,
ও দেয় না বলেই এর কাছে চাওয়া হচ্ছে, ও যাতে দেয় সেই পরিবেশটা সৃষ্টি হতে মানে দেখা যাচ্ছে যে দায়বদ্ধতা আসলে সমাজেরও রয়েছে, এনবিআর এর যেমন রয়েছে সমাজেরও রয়েছে। সকলের। এনবিআর আলাদা সমাজের বাইরের কেউ না তো। জি জি জি। সে তো এই রেভিনিউ আর্ন করেই তো রাষ্ট্রকে পাথেয় সরবরাহ করবে, তাহলে রাষ্ট্র ওরকে সেবা দিতে পারবে। জি তাহলে এখন পাথেয় সরবরাহ করতে যেয়ে যদি এনবিআর নিজেই পর্যদস্ত হয়ে যায় বা না পারে যদি, তাহলে তো সরকারও ব্যর্থ হবে, এরাও। জি স্যার, এই ব্যর্থতার দায় এড়াতে সবাইকেই তৎপর হতে হবে। তো আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে স্টুডিওতে এসে সরাসরি আলোচনা করছিলেন জনাব আব্দুল মজিদ।